বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই শক্তির বাইরে তো আসলে কেউ কিছু কল্পনা করতে পারেনি। তবে পরিবর্তনের গল্প কিন্তু আমরা সবথেকে বেশি শুনতাম এনসিপির কাছ থেকে। বিএনপির বাইরে পরিবর্তন মানে তাকে তো হয় এনসিপির কাছে যেতে হবে, না হয় জামাতের কাছে যেতে হবে। আপনি ভোটে নির্বাচিত হবেন কি হবেন না সেটি আপনি ভোটের কাছে ছেড়ে দেন। নির্বাচন তো একটা প্রশ্নবিদ্ধ জায়গা হয়ে যাচ্ছে যে কিভাবে এটা আসলে সুষ্ঠু নির্বাচন বলছি আমরা। নির্বাচন কমিশন আসলে অনেক কথাই বলেছে যে আমরা সব কিছু যাচাই বাছাই করছি, কিন্তু তারাও আসলে রাজনৈতিক দলের প্রেশারের কাছে হার মেনেছে বলে আমার মনে হয়। নতুন করে নির্বাচন 12 তারিখ থেকে ফসকে গিয়ে অন্য কোনো ডেটে যাবে, আসলে এটা চিন্তা করার এখন আর কোনো সুযোগই নাই। সংস্কার প্রথম থেকে শুনে আসছি জুলাই বিপ্লবের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা মূল কাজের মধ্যে একটা ছিল সংস্কার, নির্বাচন এবং আরও যে কয়েকটা বলতে পারি। বাট সংস্কারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং অবশেষে আমরা নির্বাচনের একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি বলা যায়। এবং এইরকম একটা সময় এসেও যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশার জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইট নাও যদি সব থেকে আলোচিত একটা বিষয় তুলে নিয়ে আসি, সেটা হচ্ছে ঋণ খেলাপির যে বিষয়টা। এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের মধ্যে ঋণ খেলাপি প্রার্থী রয়েছেন এবং তারা নির্বাচনে পার্টিসিপেট করছেন, যেটা হওয়ার কথা ছিল না, কারণ আমরা চাচ্ছিলাম নতুন কিছু যেটা আগে হয়নি। তো সেই জায়গা থেকে একটা যদি ফার্স্টে আপনাকে একটা ভিডিও দেখাই। সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের 45 জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। এই যে ব্যাপারটা, এটা নিয়ে যদি কিছু মন্তব্য দেখেন, তারা আসলে এটা বুঝতে পারছে বা রিয়েলাইজ করতে পারছে যে এমনটা আসলে হওয়া উচিত হয়নি বা হয়ে গেছে। তো সে জায়গা থেকে এটাকে আসলে নির্বাচন কমিশনের ব্যর্থতা বলা যাবে, নাকি আসলে ব্যর্থতা না বলে অন্য কোনো শব্দ ব্যবহার করলে বেটার হবে? আপনি ব্যর্থতা যেহেতু বলে ফেলেছেন, এটা ব্যর্থতা বলা যায়। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে যখন দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি নিয়ে যখন প্রচুর প্রশ্ন উঠলো, তখন নির্বাচন কমিশনের সামনে কিন্তু আমরা দেখলাম যে একটা বিক্ষোভ হলো, টানা 2-3 দিন ধরে বিক্ষোভ হলো। এবং ওই বিক্ষোভের পরে যারা শুধুমাত্র একটি আবেদনপত্র জমা দিয়েছে তাদেরও দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তারা কিন্তু পার পেয়ে গেছেন। তার মানে হচ্ছে যে ওই যে একটা পেশি শক্তির একটা ভয় আসলে দেখানো, যে এটা দিতেই হবে। দেখবেন যে বিগত দিনে যখন বিএনপি এবং আওয়ামী লীগ যখন একেবারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল, তখন কিন্তু দুই দলের প্রার্থীদের মধ্যে খুব বেশি পার্থক্য আসলে দেখা যেত না। কিন্তু এখন কিন্তু অনেক নতুন প্রার্থীরা এসছে, জামাতের পক্ষ থেকে এসছে, এনসিপির পক্ষ থেকে আসছে, স্বতন্ত্র অনেক জায়গা থেকে আসছে। মানুষ কিন্তু কম্পেয়ার করতে পারছে। এই কারণে অনেকে এমন প্রশ্নও তুলেছে যে মানুষ বিরোধী দলে থাকার পরেও অন্যান্য নানান মেকানিজমের মধ্যে দিয়ে তারা যদি এতজন মানুষ যদি এত টাকা এবং 7,500 কোটি টাকার কথা আসলে বলা হচ্ছে ঋণ খেলাপির এই অংশটা, তাহলে তারা যদি ক্ষমতায় যায় তারাও তো চিন্তা করতে পারে যে আসলে আরও কত টাকা এভাবে নেওয়া যায়, তখন তো আপনার রিয়েল পাওয়ারটা আপনার হাতে থাকবে আর কি। তা আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশন আসলে অনেক কথাই বলেছে যে আমরা সব কিছু যাচাই বাছাই করছি, কিন্তু তারাও আসলে রাজনৈতিক দলের একটা প্রেশারের কাছে হার মেনেছে বলে আমার মনে হয়। কিন্তু তাহলে আসলে ব্যাপারটা নির্বাচন তো একটা প্রশ্নবিদ্ধ জায়গা হয়ে যাচ্ছে যে কিভাবে এটা আসলে সুষ্ঠু নির্বাচন বলছি আমরা, বা নতুনত্ব যে কথা বলছিলাম সেটা তো হচ্ছে না। তো এটা কি আসলে এক ধরনের সাধারণ মানুষের সাথে একটা বিশাল বড় অন্যায় হচ্ছে কি? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু সব দলই আসলে কথা বলছে। যেমন আমরা মনে করেন যে বিএনপির পক্ষ থেকে যখন বলা হচ্ছে, যদিও এখানে প্রার্থীর সংখ্যা বোধহয় এরকম একটা আছে যে বিএনপির কত বা স্বতন্ত্র কত, বিএনপিকে তখন কিন্তু অভিযোগ করাটা জামাত বা এনসিপির পক্ষ থেকে সহজ হচ্ছে। যে আপনি যে বলছেন, তারেক রহমানকে উদ্দেশ্য করে তারা বলছেন যে আপনারা যে বলছেন যে আমরা দুর্নীতি দমন করব বা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তা আপনি যখন আপনার প্রার্থীকেই যখন শুরুতেই এতজনকে যখন ছাড়পত্র দিয়ে দিলেন, আমি ধরে নিলাম যে নির্বাচন কমিশন কিছুই বলে নাই, তারা হয়তো একটা প্রেশারের কারণে দিয়েছে, কিন্তু একটা দল তো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে আসলে কিন্তু দিতে পারতেন। সেই জায়গাতে কিন্তু দলেরও একটা বিবেচনা বোধ ছিল। নির্বাচন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আসিফ মাহমুদের, বর্তমান এনসিপির যে মুখপাত্র যিনি রয়েছেন, তার একটা মন্তব্য যদি একটু আমরা দেখে আসি আগে। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো, এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তারা একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। আসিফ মাহমুদ বর্তমানে যদিও তিনি আসলে এনসিপির মুখপাত্র, বাট কিছুদিন আগেও কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন। প্রশ্ন সেটা না, এই যে তারা আসলে নতুন করে করছে, আবার বলছে আপনি বুঝেছি আপনার কথা, যে নতুন করে নির্বাচন 12 তারিখ
থেকে ফসকে গিয়ে অন্য কোনো ডেটে যাবে, আসলে এটা চিন্তা করার এখন আর কোনো সুযোগই নাই। মানে সরকার আসলে সেই জায়গাতে নাই। আপনি বলতে পারেন যে এটা একটা কথার কথা, একটা প্রেশার তৈরি করা, বা মানে এটা নির্বাচনটা যাতে আর কোনো খারাপের দিকে না যায় সেটার জন্য একটা সতর্ক বার্তা আসলে দেয়া হচ্ছে। নির্বাচন বানচালের মতো এত জোর গলায় বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কারণ অন্যান্য বছরগুলোতে নির্বাচন বানচালের জন্য অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের মেকানিজম থাকে, সেটি এখন পর্যন্ত আসলে দেখা যায়। মানে ওই যে নির্বাচনের সময় কথা চালাচালি যে ব্যাপারটা থাকে, এটা ওইরকম একটা অংশ, এরকম একটা অংশ বলা যায়। তবে এইটা নিয়ে আসলে কি বলবেন, এটা আমি খুব অবাক হয়েছি। একটি পথসভা ছিল, দেখেন এই পথসভায় বিএনপি থেকে প্রায় 50 জন নেতা এবং কর্মী তাদের দল ছেড়ে জামাত ইসলামীতে যোগদানের জন্য এখানে এসে তারা যোগদান করেছেন, আলহামদুলিল্লাহ। মানে এরকম একটা সময়, এরকম একটা মুভমেন্টে কেন আসলে এমনটা মানে হলো? এইটা আসলে খুব সিগনিফিকেন্টলি দেখার কিছু নাই। আপনি দেখবেন যে নির্বাচন আসলেই প্রত্যেকটা জাতীয় নির্বাচনে আপনি গণমাধ্যম খুললেই দেখবেন যে অমুকের 50 জন নিয়ে অমুক দলে গেছে, অমুক হচ্ছে অমুক দল থেকে তমুক দলে গেছে। এটা আসলে একটা আই ওয়াশিং একটা ব্যাপার। এটা খুব যে সিগনিফিকেন্ট কোনো রোল প্লে করে তা না। যেমন কতদিন আগে দেখলাম যে একজন বললেন যে গোসল করে, দুধ দিয়ে গোসল করে তিনি অমুক দলে যোগ দিয়েছেন। এটা হয় কি যে মনে করেন যে একজন বা দুইজন নেতা হয়তো যোগ দিচ্ছেন, বাকি আশেপাশের যে কর্মীগুলো আসলে এগুলোকে অ্যারেঞ্জ করা যায় বা অ্যারেঞ্জ না করলেও এইটাতে খুব বেশি রোল প্লে করে না। কিন্তু তার থেকে যেটি বড় প্রশ্ন, আপনি এবারে নির্বাচনে দেখবেন যে মানুষ তার প্রতীক বিকিয়ে দিয়েছে, মানুষ তার দল বিলুপ্ত করেছে। তাহলে মানে অভিযোগগুলো যদিও শুনছে যে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, নিজ নিজ প্রতীক, না নিজ নিজ প্রতীকে তো আপনাকে নির্বাচন করতে হবে সেটা বলেছে যে আপনি জোটের মধ্যেও যদি থাকেন আপনি কিন্তু আপনার সেই স্বাতন্ত্র্য বোধটা রাখার ব্যাপারে বলা হয়েছে যে ঠিক আছে আপনি আপনার ছোট দল আপনি ওই প্রতীকে নির্বাচন করবেন। কিন্তু যারা আসলে এটি বিকিয়ে দিল বা যেই মেকানিজমের মাধ্যমে যে ঠিক আছে আমি বড় দলের প্রতীক, এটি গণতন্ত্রের জন্য হুমকি। কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাই, আপনি দেখতে পাবেন বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে, প্রশাসনে, সেনাবাহিনীতে, ভারত সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারবো। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে, যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে। আমি মনে করি এটাই হচ্ছে এই আসন্ন নির্বাচনের মূল দ্বন্দ্ব। আপনি বুঝতে পেরেছেন হয়তো, মানে বেসিক্যালি বলার চেষ্টা করা হচ্ছে যে যারা আসলে খুব স্থিতিশীলভাবে চাচ্ছে যে সবকিছু নিজেদের মতো রান হোক বা ঠান্ডা থাকুক ব্যাপারটা, তারা আসলে নাকি বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। তারা আসলে নির্বাচনী জরিপ আসলে করেছেন। এখানে বিষয়টা কি, স্থিতিশীলতা আপনি জামাত বলেন, বিএনপি বলেন বা অন্য কোনো দল ক্ষমতায় আসুক, মানে স্থিতিশীলতা সবার জন্যই প্রয়োজন, সবাই আসলে চায়। কিন্তু বাংলাদেশের এই মেকানিজমে বহু বছর ধরে যারা বিএনপি অথবা আওয়ামী লীগ, এই দুই শক্তির বাইরে তো আসলে কেউ কিছু কল্পনা করতে পারেনি। সেই বড় শক্তিগুলো তারা জানে যে আসলে দেশ চালানোর অভিজ্ঞতাটা আসলে মূলত আছে কার। আপনি খারাপ চালান বা যেমনই চালান, সেটি আওয়ামী লীগ চালিয়েছে বা বিএনপি চালিয়েছে। তো ওই বড় শক্তিগুলো আসলে মনে করছে যে আসলে স্থিতিশীলতাও দরকার, আবার বিএনপিকেও তারা মনে মনে চায়। কিন্তু পরিবর্তনের যে নতুন সুর আসলে উঠেছে, বিভিন্ন গানের মাধ্যমে জামাত এই ভাইবটা দেওয়ার চেষ্টা করছে যে আমি লাঙ্গল দেখেছি, অমুক দেখেছি, এবার আপনারা অন্য কিছুকে দেখেন, বা এরকম নানান জরিপেও কিন্তু জামাতের পক্ষে অনেক ধরনের প্রচার প্রচারণা দেখা যাচ্ছে, কাছাকাছি বলা হচ্ছে। কিন্তু সেই জায়গাতে পরিবর্তনটা আসলে কারা চায়? পরিবর্তন কি আসলে একেবারে সমাজের শীর্ষস্থানীয় মানুষেরাও কি আসলে চায় না? তবে পরিবর্তনের গল্প কিন্তু আমরা সব থেকে বেশি শুনতাম এনসিপির কাছ থেকে। শোনেন, পরিবর্তন আসলে আপনি বিএনপি ক্ষমতায় যদি যায়, বিএনপির কাছে কি আসলে পরিবর্তন চায় না? বাংলাদেশের এই 54 বছরের রাজনীতি যেভাবে এসছে, এটা আমূল পরিবর্তন মানুষ চায়। আপনি বিএনপি যদি কালকে থেকে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্য কিছু করে, আপনি মনে করেন না যে আগের সময়ে বিএনপি যেভাবে এটি চালিয়েছে সেই সুযোগ এটা দিবে না, মানুষ এটা রাস্তায় দাঁড়িয়ে যাবে। আল জাজিরার একটা বিশ্লেষণ, সেখানে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে ক্ষমতার একেবারে দোরগোড়ায় হচ্ছে জামায়াত ইসলামী। তারা এটা বিশ্লেষণ করেছে তাদের মতো করে। এখন শুধু তারা না, দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে অনেকেই নির্বাচন নিয়ে নানান রকম মতবাদ দিচ্ছে, বিশ্লেষণ করছে। যুক্তরাষ্ট্রের কিছু ভাইরাল কমেন্ট রয়েছে, আমরা সেটাতে যাব। তবে এই যে বিশ্লেষণের যে ব্যাপারটা, এটা আসলে কিসের উপর বেস করে হচ্ছে বা কেমনভাবে হচ্ছে, এটা আমি আসলে দেখেন যে জামায়াত ইসলামী যে ক্ষমতায় আসতে পারে, মানে এই ধরনের আলোচনাটা কবে থেকে আসলে শুরু হলো? এই আলোচনাটা তখন থেকে শুরু হলো যখন ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত এই নির্বাচনগুলোতে যখন ভূমিধস বিজয় হলো, তখনই আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের কথাবার্তা শুরু হলো। জামাত নিজেও আসলে ওটার দাবিদার হওয়ার কথা বলা শুরু করলো। আমার যতটুকু মনে পড়ে, এটা হয়তো আগেও বলতে পারে, কিন্তু ওই ছাত্র সংসদ নির্বাচনের আগে কিন্তু জামাত অত ঝেড়ে কাশেনি, জামাত ওইভাবে সাহস করে বলতেও পারেনি, এবং জামাত বললেও এটা মানুষ বিশ্বাস করেনি। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পরে এবং বিশেষ করে তারেক রহমান নড়ে চড়ে বসেছে, এবং তারেক রহমান ফেরার পরে মনে হচ্ছিল যে
যকসু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে হয়তো ফলাফলটা পরিবর্তন ভিন্ন হতে হতে পারে, পারে। কিন্তু আসলে সেখানেও আসলে হয়নি। সেখানেও যখন দেখা গেল যে ওই আগের মতোই ভূমিধসের পর্যায়ে আসলে গেল, তখন কিন্তু এই আলোচনাগুলো অনেক বেশি হচ্ছে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম তো আর বাংলাদেশে বসে মানুষের কাছে জরিপ নিয়ে তার তথ্য করছে না, এই জরিপগুলোর সাম আপ করে হয়তো তারা একটা রেজাল্ট একটা আসলে result দিচ্ছে। তবে এটা জামাতও ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছে। আসলে ভোটের ব্যাপারে জামাতের জন্য সবথেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে জামাত খুব সিগনিফিকেন্ট জায়গাগুলোতে আসলে মেশে, তাদের বিজনেস বলেন, তাদের কথাবার্তা বলেন, তাদের সার্কিটগুলো কিন্তু একটু মানে একটু নিয়ন্ত্রিত জায়গায় চলাফেরা করে। কিন্তু গণমানুষের দল হিসেবে বিএনপি যেভাবে যুগ যুগ ধরে মানুষের কাছে আছে, বা আওয়ামী লীগ যেভাবে ছিল, তারা তো প্রত্যাখ্যাত হয়েছে, সেই জায়গাতে জামাতের একটা উইকনেস আছে। কিন্তু আসলে ওই উইকনেস থাকার পরেও মানে জামাত যে ক্ষমতায় চলে আসতে পারে কি পারে না, এটা আসলে একটা মানে এটা আসলে ভোট না হওয়া পর্যন্ত আসলে এটা আসলে মন্তব্য করা খুব কঠিন। উইকনেসের কথা বলছেন, তবে হচ্ছে আপনাকে যদি একটা মন্তব্য দেখেছেন নিশ্চয়ই, ইউএস অ্যাম্বাসেডর যিনি রয়েছেন তার একটা মন্তব্য যে বাংলাদেশের মানুষ যাকে আসলে নির্বাচিত করবে তাদের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করবে না যুক্তরাষ্ট্র, এমনটা তিনি সিএসির সাথে বৈঠকে পরে করেছেন। তবে এটার থেকে বেশি কনসার্নিং বা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যেটা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, এটার কি আসলে প্রভাব নির্বাচনে আসলে পড়বে প্রভাব কিনা? বলতে যে যুক্তরাষ্ট্র ইস্যু তো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যখনই কোনো এমন একটা এরকম সব দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথা বলে, কিন্তু এটাও আপনার মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র সবসময় অবধারিত ক্ষমতার দিকে যারা যায় সেই জায়গাগুলোতে তারা সম্পর্ক করে, মানে কেউ এসে তো আর ক্ষমতার পাটাতন পরিবর্তন করে আসলে দেয় না। যখন এই জরিপের আলোচনা হচ্ছে, যখন জামাতের বিজয়ের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং দুর্নীতির বিপক্ষে, যেহেতু জামাত এখন পর্যন্ত ক্ষমতায় কখনো ছিল না, দুটো মন্ত্রিত্ব থাকা আর সরকারে ব্যাপক পরিধি নিয়ে থাকা দুটো কিন্তু আলাদা বিষয়। যেহেতু তাদের কখনো সরকার চালাতে হয়নি, এই জন্য হয়তো আপনি দুর্নীতির কথাগুলো কম শুনছেন, কিন্তু সরকার ক্ষমতায় গেলে আপনি তখন দেখবেন যে কত মানুষ হয়তো দুর্নীতির সঙ্গে তাদের দলের লোকও কিন্তু জড়িয়ে যেতে পারে। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়, রাবণ হয় সেরকম। তো এখন যেহেতু এই আলোচনাটা তুঙ্গে, বাংলাদেশের মানুষের অবশ্যই মানে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয় যে ছাত্র সংসদ নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচনের আসলে কোনো জাতীয় নির্বাচনের কোনো ভূমিকা নেই। কিন্তু এই ভূমিকাটা কেন আছে? কারণ হচ্ছে যে তরুণরা যেভাবে বিভিন্ন সময় আপনি দেখবেন যে চাঁদাবাজির বিপক্ষে কথা বলা, তারপরে দখলদারিত্বের বিপক্ষে কথা বলা, মানুষের রুখে দাঁড়ানোর যে ব্যাপারগুলো, একটা সাধারণ হাদিকে বাংলাদেশের মানুষ যেভাবে রিসিভ করেছে, সেই জায়গাতে মানুষ একটা পরিবর্তন চায়। তাহলে বিএনপির বাইরে পরিবর্তন মানে তাকে তো হয় এনসিপির কাছে যেতে হবে, না হয় জামাতের কাছে যেতে হবে, অথবা মানে এই জোটের কাছে আসলে যেতে হবে। কিন্তু এই সমীকরণটা আসলে যদি ক্ষমতাতে আসতে নাও পারে, তবে এটা মানে একটা যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে সেটি কিন্তু খুবই স্পষ্ট। শফিকুর রহমানের যদি একটা মন্তব্য আপনাকে দেখায় জামায়াতে আমির, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত মেনে নেওয়া হবে না, এটাকে আসলে আপনি শুরুতে যেমনটা বললেন নির্বাচনী হয়তো কথা চালাচালির মধ্যে আমরা ফেলে দিতে পারি, তবুও আসলে না, কিন্তু সহিংসতার দিকে আগাচ্ছে আর কি। আপনি যেমন দেখেন যে এনসিপির 18 আসনের এক প্রার্থীকে যেদিন হামলা করা হলো, তার পরের দিনই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারকে হামলা করা হলো। গত কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে ছাত্রী সংগঠন আর কি, তো সেক্ষেত্রে ছাত্রীদের একেবারে স্বতন্ত্র সেটি সংগঠন আর কি, তারা যেটি বললেন যে সারা দেশে যে এই যে তাদের ওপর যে হামলা চালানো হচ্ছে, তালিম দিতে গিয়ে তারা হয়তো নির্বাচনী ভোটের জন্য বিভিন্ন জায়গায় আসলে বলছেন, তো এই জায়গাতে যে হামলার ঘটনাগুলো ঘটছে এবং এটাকে কেন্দ্র করে মহিলা জামাত তারা প্রথমবারের মতো একটি মহাসমাবেশের ডাক দিয়েছে, যেটি হবে হচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যাদেরকে কখনোই কোনো দিন দেখা যায় নাই, তারা মাঠে পর্যন্ত আসছে এবং তাদের শক্তি আসলে জানান দিচ্ছে। খুবই সম্প্রতি রিজওয়ানা হাসান তিনি আসলে বলেছেন যে উত্তেজনা থাকবেই, কিন্তু সহিংসতার পর্যায়ে গেলে এটি আসলে কোনো এটি কাম্য না। কিন্তু তারা বলছেন যে অফিসিয়ালি আমাদেরকে অভিযোগ দেওয়াও আসলে হয়নি। সংসদ কি হচ্ছে না আসলে, হচ্ছে, তাহলে সংঘাতমুখর হচ্ছে এবং অনেক উস্কে যাওয়ার মতো কথাবার্তা। এবং দেখেন যে জামাতের আমিরও কিন্তু গতকালকে বলেছে, যেটি কিন্তু এক ধরনের সহিংসতায় রূপ দিতেও পারে। উনি বলেছেন যে কেউ যদি আপনাদের ভোটের ইয়েতে হাত দেয় তাহলে সেই হাতকে আপনারা থামিয়ে দিবেন, সেই পাখা ছেটে ফেলা হবে। এই কথাগুলো কিন্তু মানে জামাতের আমির বলছেন, কেটে শব্দটা ব্যবহার করছে না হয়তো, বলছে, কিন্তু তার মানে হচ্ছে যে পরিস্থিতি যখন প্রতিপক্ষ যখন সেই ধরনের আচরণ করছেন, তখন কিন্তু অন্য পক্ষও কিন্তু আরেকটি পক্ষও কিন্তু সেই সমুচিত জবাব দেওয়ার, কিন্তু যখন মনে করেন দলীয় প্রধান যখন এই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এটার প্রভাব
এটা কিন্তু আসলে নেতা কর্মীদের উপর কর্মী অনেক- লেভেলে চলে হ্যাঁ, যায়। চলে কিন্তু যায়। এটা সত্য যে বিগত দিনে এনসিপি বলেন, এনসিপি তো আসলে নতুন ছোট দলগুলো যে কিছু করবে না, একেবারে যে ছেড়ে দেবে, এটা আসলে এবার হবে না। যতই ধরনের ঘটনা ঘটতে থাকবে, আপনি হামলা করবেন, হুমকি দেবেন, কেন্দ্র দখলের চেষ্টা, এটা যারাই করুক না কেন, এটার অপরপক্ষ বেনিফিট পাবে। কারণ এই কালচারটা থেকে আসলে বের হতে চেয়েছে। আপনি দেখেন যে ছাত্র সংসদ নির্বাচনে একটা পিঁপড়া হাঁটলেও সেটা গণমাধ্যমে নিউজ হয়েছে। আপনি কি মনে করেন না যে যে কোনো দলের মানুষ তার মোবাইল নিয়ে বসে থাকবে, সে কি গণমাধ্যম পর্যন্ত অপেক্ষা করবে? কোনো কিছু কি বাদ থাকছে? আমরা সেটাই আশা করব। আর নির্বাচন ঘনিয়ে আসছে, আর যত নির্বাচন ঘনিয়ে আসছে আমাদের আলোচনার বিষয় বাড়ছে। আমরা আবারও হয়তো নতুন কোনো বিষয় নিয়ে ফিরবো, তবে আমরা চাবো সেই সুষ্ঠু বিষয় সুন্দর নির্বাচন হোক। নির্বাচন হোক এবং সহিংসতার যে পরিমাণ সেটা কমে আসুক।